ইস, এই সকলে কিন্তু বসের কথা মন দিয়ে শোনো। নিক্সন চৌধুরীকে বাংলাদেশ আওয়ামী লীগের একজন গর্জনধারী নেতা হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। সেই হিসেবে তিনি রাজনৈতিক মাঠে তুমুল বক্তব্য উপস্থাপন করে থাকেন। সেই হিসেবে তার সেরা 5 বক্তব্যের মধ্যে 5 নম্বরে যেটি থাকবে সেটা হচ্ছে এটি। কি খেলা হবে? রুমিন ফারানা বলেন খেলা হবে। আপনার সাথে যদি খেলতে হয় তাহলে তো আমাকে বাসায় ঢুকতে দিবে না। কি খেলবো আপনার সাথে? তাই আমরা ইজ্জত করি। তো এখন আমরা নিক্সন চৌধুরীর 4 নম্বর বক্তব্যটি দেখব। তবে তার আগে একটা জিনিস বলে রাখি, সেই হিসেবে নিক্সন চৌধুরী কিন্তু আওয়ামী পরিবারের একজন সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ করে ভাঙ্গার একজন তুমুল নাম করা এমপি। সেই হিসেবে সেখানে যিনি আছেন আওয়ামী লীগের কাজী জাফরুল্লাহ চৌধুরী, তাকে কিন্তু তিনি কোনোভাবে পরোয়া করে কথা বলেন না। সেই হিসেবে 4 নম্বরে তাকে নিয়ে করা একটা বক্তব্যের অংশ বিশেষ, চলুন আমরা সেটি দেখে আসি। জাফরুল্লাহ কাজী সাহেব ইলেকশনের সময় ওনার সব ভাই ব্রাদার পোলা মাইয়া বৌদি সব নিয়ে আইছিল। ওনার পোলা এই হোটেলে খেয়ে মিল দেয় না, আপনার মনে আছে? আছে। সেই হিসেবে 3 নম্বরে যে বক্তব্যটি দেখব নিক্সন চৌধুরী, সেটা হচ্ছে মামুনুল হককে নিয়ে কিন্তু তাকে নিয়ে বিশাল সমালোচনা করেছিল। সেই হিসেবে নিক্সন চৌধুরী একটা সমালোচনার মধ্যে পড়ে যায়। সেই 3 নম্বর বক্তব্যটি যিনি মামুনুল হকের বিরুদ্ধে দিয়েছিলেন চট্টগ্রামে গিয়ে, সেটি থাকবে নাম্বার 3-এ। যদি সাহস থাকে তাহলে আসেন, মাঠে আসেন, মাঠে খেলা হবে। আমাদের ভয় দেবেন না, আমাদের মাথার থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত। তো নিক্সন চৌধুরীর 2 নম্বর বক্তব্য যেটি থাকবে টপ 5 এর মধ্যে, সেটা হচ্ছে তিনি কিন্তু শামা ওবায়দ, যিনি ফরিদপুরের একজন কিংবদন্তি রাজনীতিক, ওবায়দুর রহমানের কন্যা, বিএনপির অগ্নিকন্যা, এই শামা ওবায়দকে নিয়ে তিনি যে একটা চড়াও বক্তব্য প্রদান করে থাকেন, সেটা থাকবে নাম্বার 2-এ। এইভাবে চিৎকার দিচ্ছে বাবা রে বাবা, আমাদের দিকে নিয়ে এটি এত যদি তুই তারা চাবে কথা বলে তা ঠিক কথা না। তো সর্বশেষ আমরা সেই কাঙ্ক্ষিত 1 নম্বর বক্তব্যটি দেখব নিক্সন চৌধুরীর মুখ থেকে। সেটা হচ্ছে ভাঙ্গায় তার নির্বাচিত আসন থেকে সেখানকার যিনি আওয়ামী লীগ পদপ্রার্থী কাজী জাফরুল্লাহ, তার বিরুদ্ধে কিন্তু কঠিন বক্তব্য উপস্থাপন করে থাকেন। সেটা এখন পর্যন্ত ইউটিউব এবং অনলাইনে তার টপ বক্তব্য হিসেবে ধরা হয়ে থাকে। তাহলে চলুন এখন আমরা সেই 1 নাম্বারটি দেখে নেই। আমি চাই যদি আমি অন্যায় করি তাহলে 33 বছর বয়সে আপনারা পারবেন আমার যৌবন ফেরত দিতে? আমি আমার ইমানি দায়িত্ব কোনটা পালন করি নাই বলেন আপনারা? বলেন কোনটা করি নাই? থাক বাবু, চাপাবাজি থামাও, আর একজন বিখ্যাত আওয়ামী খেলোয়াড় দেখে আসি। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এবং পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় নাম মাশরাফি বিন মুর্তজা। আমাদের আজকের ভিডিওতে মাশরাফি মুর্তজার টপ 5 রাজনৈতিক বক্তব্য দেখতে যাচ্ছি। সেই হিসেবে 5 নম্বরে যেটি থাকবে সেটি হচ্ছে এটি। প্রোটেকশন দিয়ে আছেন আমাদের দেশকে, যেভাবে আপনারা সমস্ত বিপদ আপদ থেকে আগলে রেখেছেন। আসলে আমরা হয়তো বা ক্রিকেট খেলছি, মানুষকে আনন্দ দিচ্ছি, কিন্তু আপনারা যেভাবে দেশকে আগলিয়ে রেখেছেন, যেভাবে আপনারা দেশকে। তো এখন আমরা মাশরাফি মুর্তজার 4 নম্বর রাজনৈতিক বক্তব্য দেখব। বিশেষ করে তিনি কিন্তু সর্বদাই সঠিক নেতৃত্ব দানের ক্ষেত্রে এক অগ্রণী ভূমিকা পালন করেছেন, হোক সেটা বাংলাদেশ ক্রিকেটে, পরবর্তীতে রাজনৈতিক অঙ্গনে। যদিও বিভিন্ন আলোচিত এবং সমালোচিত ঘটনা ঘটেছে, সেই হিসেবে 4 নম্বরে যেটি দেখবো সেটা হচ্ছে তার রাজনৈতিক স্থান নড়াইলের 2 আসনে, সেখানে থেকে যে বক্তব্য প্রদান করে থাকে সেটা থাকবে নাম্বার 4-এ। তাহলে চলুন সেটা আমরা দেখে আসি। এই সময়টুকু আছে আরো 1 বছর, আমি এই কাজগুলো আপনাদের জন্য করে যেতে পারি, কিন্তু আমার কাজ কিন্তু আপনাদের মাথায় হাত তুলে, আপনাদের জড়ায় ধরে, আপনাদের খুশি করা খুব সহজ, কিন্তু এই করেই আপনারা অবহেলিত থেকেছেন। তো এখন আমরা মাশরাফি বিন মুর্তজার টপ 3 বক্তব্য দেখতে যাচ্ছি। বিশেষ করে তিনি ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে এক দুর্দান্ত পারফরমেন্স আমাদের সামনে প্রদর্শন করেন, যেটা 2015 বিশ্বকাপ এমনকি 2019 বিশ্বকাপে আমরা লক্ষ্য করেছি। এর আগেও তার যথেষ্ট অবদান ছিল। সেই হিসেবে যখন তিনি বাংলাদেশ ক্রিকেট থেকে অবসর নিতে চান, সেখানে সংবাদ সম্মেলনে সে যে বক্তব্য দেন সেটা থাকবে নাম্বার 3-এ। যদিও এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, তারপরেও এটা আমরা দেখে আসি, যেটা খুবই একটা মায়াবিনী বক্তব্য ছিল। তাহলে চলুন আমরা সেই কাঙ্ক্ষিত 3 নাম্বারটি দেখে নেই। এটা অবশ্যই সম্ভব হতো না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে অবসরে যাচ্ছি। আগামীকাল জিম্বাবুয়ের সাথে। তো এখন আমরা মাশরাফি মুর্তজার টপ 2 রাজনৈতিক বক্তব্য দেখব। বিশেষ করে তিনি কিন্তু স্থানীয়ভাবে আওয়ামী লীগের ক্ষেত্রে অনেক সক্রিয়, একই সাথে জনসাধারণের সাথে সর্বদাই পরামর্শভিত্তিক কাজ করে থাকেন। সেই হিসেবে মাশরাফি মুর্তজার এই বক্তব্যটি সেই স্থানীয়ভাবে যদিও কোনো একটা সমস্যার কারণে দিয়েছিল, সেটা সত্যি অসাধারণ হয়েছিল। তাহলে চলুন এখন আমরা সেই কাঙ্ক্ষিত 2 নম্বর বক্তব্য মাশরাফি বিন মুর্তজার দেখে আসি। আমি কয়েকটা মামলার বিষয়ে আমার কাছে অনেকেই ফোন করে বলছে, ভাই আমরা কিছু করিনি,
এখন আমি যে যারা মামলা দিচ্ছে তাদের যদি বলি যে ভাই ও তো কিছু করিনি, ওর নাম দেন না, তাহলে তো এখন আমরা সর্বশেষ মাশরাফি বিন মুর্তজার 1 নাম্বার বক্তব্য দেখব। বিশেষ করে সে যখন মঞ্চে উঠে বক্তব্য প্রদান করে থাকেন সে হিসেবে সবাই কিন্তু সে অধিনায়কত্বের একটা ভাব তার ভিতরে লক্ষ্য করা যায়। সে হিসেবে মাশরাফি বিন মুর্তজার নড়াইল 2 আসন থেকে সম্ভবত বাংলাদেশ আওয়ামী লীগের কোনো একটা অনুষ্ঠানে সে কিন্তু দারুণ একটা বক্তব্য উপস্থাপন করেছিল, সেটা থাকবে নাম্বার 1-এ। তাহলে চলুন আমরা সেটি দেখে নেই। যে দিক নির্দেশনা থাকে তার থেকে আমরা পথভ্রষ্ট হচ্ছি। ওই আমাদের চেইন অফ কমান্ড থেকে যে সিদ্ধান্ত আসবে ওই সিদ্ধান্ত যেন আমাদের এই জেলা পর্যায়ে এসে ইমপ্লিমেন্ট হয়, এই কাজটা যেন আমরা সবসময় মাথায় রাখি। তো হচ্ছে মাশরাফি বিন মুর্তজার টপ 5 রাজনৈতিক বক্তব্য। এখন কথা হচ্ছে প্লেয়াররা রাজনীতিতে আসে, এটা আমরা বাংলাদেশে লক্ষ্য করেছি। একই সাথে পাকিস্তানি ইমরান খানের কথাও কিন্তু অনেকেই জানেন। সেই হিসেবে এটা কতটা ভালো হবে বা সমীচীন হবে এটা আমার বলার অপেক্ষা রাখে না। যদিও বর্তমান বিনা ভোট বা বিভিন্ন কারণে কিন্তু মাশরাফিকে অনেকটা সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। যাই হোক, এখন কথা হচ্ছে মাশরাফি কিন্তু এক অনন্য ধাঁচের ক্রিকেটার, অধিনায়কের নাম। তো এই হচ্ছে আমাদের আজকের এপিসোড। এই 5টা বক্তব্যের মধ্যে আপনার কোনটি ভালো লেগেছে সেটা অবশ্যই মন্তব্য করে লিখে জানাবেন। অধিনায়ক হিসেবে মাশরাফিকে আপনার কেমন লেগেছে সেটাও মন্তব্য করে লিখে জানাবেন। তো এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।